আজ আমরা আলোচনা করব রমজান সামনে রেখে দরকারি পণ্যের আমদানি, নিত্যপণ্যের বাজারে ভোক্তার স্বস্তি অস্বস্তি আর ভোগ্য পণ্যের সরবরাহ নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সহসভাপতি এস.এম. নাজের হোসেন। জনাব নাজের হোসেন, আসলে আমরা প্রতিবেদনটিতে যেমনটি আসলে দেখছিলাম, রমজানে আমাদের যে কটি পণ্য প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে, সেগুলো কিন্তু একেবারেই সীমিত এবং হাতে গোনা। তো আমরা বিগত বছরের দিকে যদি একটু তাকাই, তাহলে যেটি দেখতে পাবো সেটি হচ্ছে এমনিতেই পণ্য আমদানির পরিমাণ রমজানকে সামনে রেখে সেটির হার কিন্তু আসলে কমে গেছে। আবার এলসি নিষ্পত্তি হওয়ার প্রবণতাটাও কমে গেছে। এই বছরে সেটি আরও কমে গেছে গত বছর কিংবা তার আগের বছরের তুলনায়। এই পরিস্থিতিতে ভোক্তার মধ্যে যে আশঙ্কা, ভয় যেগুলো কাজ করে থাকে রমজানকে সামনে রেখে সেই সকল পণ্যের ক্ষেত্রে, তো এই ভয় আশঙ্কা কেন্দ্রিক যদি আপনাকে প্রশ্ন করা হয়, এগুলোকে দূর করার জন্য আসলে আপনার পরামর্শটা কি? না, ধন্যবাদ। আসলে আপনাদের প্রতিবেদনে বিস্তারিত আসছে যে বিষয়টা এলসিকোলার যে বিষয়, রমজানের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপন আমাদের চাহিদা থাকে সেগুলার মানে মজুদ এবং আমদানির বিষয়ে তথ্য কিন্তু বিস্তারিত এসছে। তবে এখানে যেটা হচ্ছে আসলে মানে যদি পর্যাপ্ত আমদানি না হয় তাহলে কিন্তু সংকট থেকে যাবে। আমরা প্রতি বছর দেখি যে রমজানের সময় যে সমস্ত পণ্যগুলির আমাদের চাহিদা থাকে রমজানের পণ্য, সেই পণ্যগুলির বেলায় কিন্তু আসলে আমাদের সমস্যা হয়, ক্রাইসিসটা বেড়ে যায়। তো আমরা আশা করছিলাম যে এবার যেহেতু নতুন সরকার এসছে, সরকার আগে থেকে মানে প্রস্তুতি নিয়ে আমদানিটা বাড়ানো বা মজুরটা বাড়ানোর জন্য প্রক্রিয়া শুরু করবে। তো সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকেও আমরা দাবি করছিলাম যে এলসিকুলার যে প্রক্রিয়াতে দীর্ঘসূত্রিতা আছে, মানে ডলারের সংকট বা অন্যান্য যে সমস্ত সংকটগুলি আছে, এগুলো দ্রুত সমাধান করে আমদানির মজুরটা বাড়ানো যায় কিনা। যদি সেটা বাড়ানো না যায় তাহলে কিন্তু রমজানে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এই সময়টাতে আপনাদের প্রতিবেদনও আসছে, যেই পরিমাণ মজুদ থাকার কথা সেই পরিমাণ মজুদ কিন্তু আসলে হয় নাই। অনেকগুলি ব্যবসায়ী কিন্তু গা দেখা দিয়েছে, অথবা অনেকে ধরেন মানে বিভিন্নভাবে অসুবিধাগ্রস্ত আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে বড় আমদানিকারক যারা বাল্ক অ্যামাউন্ট আমদানি করে, তাদের পরিবর্তে অন্য যারা যারা মানে আছে বা বাজারে আছে, তাদেরকে নিয়ে এসে আমদানি করার জন্য একটা সুযোগ বা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া যায় কিনা। যদি এটা করা যেত তাহলে হয়তো কি বাজারে সাপ্লাইটা বেড়ে যেত। তো আমরা এখন যেটা দেখছি যে পরিমাণ মজুদ আসছে সেটা দিয়ে কিন্তু আসলে রমজানকে মোকাবেলা করা কিছুটা হলেও সংকট তৈরি হবে। এবং যদি মজুদ যদি সংকট থাকে তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে এটার নেতিবাচক প্রভাব আসবে এবং দামের ক্ষেত্রে তখন আমরা যে ক্রাইসিসটা ভোগ করি সেটা হয়ে যাবে। তো রমজান এখনও আসে না, আসতে আরও কয়েক মাস সময় আছে। এই সময়টাতে যদি সরকার দ্রুত কোনো পদক্ষেপ নিতে পারে তাহলে হয়তো এখান থেকে একটা মানে সলিউশন বের করা যাবে। প্রথম কাজ হলো যে আসলে মানে যে বাল্ক অ্যামাউন্টে যারা আমদানি করতো তার বিকল্প আমদানিকারক তৈরি করা, তাদেরকে সুযোগ দিয়ে প্রণোদনা দিয়ে অন্যান্যভাবে যেভাবে হবে হোক তাদেরকে এনকারেজ করে যেন আমদানিটা বাড়ানো যায়। আপনি আমদানি যদি না বাড়ে, মজুদটা না বাড়ে, আপনি যত তদারকি করেন বা অন্য কিছু করেন, কোনোটা তো রেজাল্ট আসবে না। তো এই জন্য আসলে বেসরকারি পর্যায়ে যারা আমদানিকারক তাদেরকে আমদানির সুযোগটা করে দেওয়া এবং প্রয়োজনে সরকার টিসিবির মাধ্যমেও আমরা যেটা আগে থেকে বলে আসছিলাম যে টিসিবির মাধ্যমে যে সমস্ত পণ্যগুলি আছে এগুলো G2G পদ্ধতিতে আমদানি করে মানে মজুদটা বৃদ্ধি করা, এটা করা না গেলে কিন্তু আসলে সংকট থেকে যাবে। আমার মনে হচ্ছে যে আপনিও আসলে যে ভোক্তারা যে ধরনের শঙ্কায় ভুগছেন, যে আশঙ্কা করছেন, একে তো বাজারে পণ্যের সংকট পড়বে, তার পাশাপাশি সেগুলো আসলে ঊর্ধ্বমূল্যে বিক্রি হবে, বাজার নিয়ন্ত্রণে থাকবে না, সেই শঙ্কাটা আপনার মধ্যেও কাজ করছে। আমরা নাজের হোসেন আবারও আপনার কাছে ফিরবো, তবে আজকের যে বাজার পরিস্থিতি রয়েছে সেটি আমরা একটু জানতে চলে যাব একেবারে সরাসরি বাজারে। নতুন আলুসহ বাজারে আসতে শুরু করেছে মৌসুমের বিভিন্ন সবজি, তবে অধিকাংশেরই দাম বাড়তি। বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী ফরহাদুর রহমান এবং বগুড়ার রামা বাজারে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, নতুন আলু সহ নানান সবজি সরবরাহ, আমরা যতটুকু জানি যে সরবরাহ যখন বাড়ে তখন
বাজারে জিনিসপত্রের দাম কমে, কিন্তু এখন এই মুহূর্তে এসে সেটি কিন্তু বাজারে আমরা ফলতে দেখছি না। কেননা আমরা দেখছি যে বাজারে সরবরাহ বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, সিম, মূলা সহ বেশ কিছু সবজির, কিন্তু সেগুলোর দাম কমার কোনো লক্ষণ দেখছি না। এই মুহূর্তে বাজারে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটি হচ্ছে নতুন আলু। নতুন আলু বাজারে 300-400 টাকা কেজি বিক্রি হচ্ছে, এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কারণ বাজারে এসে আমরা যেটি দেখেছি আসলে এই আলু, নতুন আলু যেগুলো মূলত ভারত থেকে আমদানি হচ্ছে, এই আলুগুলো বিক্রি হচ্ছে 140-150 টাকা পর্যন্ত। কিন্তু বিপরীতে ফুলকপি, বাঁধাকপি সেগুলো সাইজ ভেদে 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহ কিন্তু একই দামে বিক্রি হয়েছিল, প্রতি পিস 40 থেকে 50 টাকা। মূলার দামও চড়ায়, অন্তত 60 টাকা কেজিতে ভোক্তাকে আসলে মূলা কিনতে হচ্ছে। একই সাথে সিমের দাম আমরা দেখছি যে গত কয়েক সপ্তাহ 80 টাকা কেজিতে বিক্রি হলো, এই সপ্তাহে সেটি 100 টাকা কেজি পর্যন্ত চড়ে গেছে। অর্থাৎ অন্যান্য সবজির সাথে এই নতুন সবজিগুলো যখন বাজারে আসছে, দাম কমার বিপরীতে দাম বাড়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, এবং ভোক্তারা এটা নিয়ে কিন্তু নানা অভিযোগ করছেন। কেননা গত বছর বা তার আগের বছর শীতের এই সময়টাতে এইসব সবজির দাম কেমন ছিল সেটি নিয়ে তারা বলছেন যে আরো কম ছিল, কিন্তু এবার সেটি অনেক বেশি। আমরা কিছুক্ষণ আগে মুদি বাজারে ছিলাম, সেখানে দেখেছি যে সয়াবিন তেল, বিশেষ করে খোলা এবং পাম অয়েল সেটি নিয়ে নানা আলোচনা আছে। সেটি গত সপ্তাহে প্রচুর সংকটের কথা বলা হচ্ছিল এবং দাম বাড়তির কথা বলা হচ্ছিল। মাসখানেকের ব্যবধানে এই সয়াবিন তেলের যখন 15 থেকে 20 টাকা বেড়ে গিয়েছিল, সেটি এখন কমে 2 থেকে 3 টাকা কমেছে। একই সাথে বোতলজাত যে সয়াবিন তেল আছে সেটির দাম আগের মতন থাকলেও এখন সেটির সরবরাহ বাজারে কিছুটা বেড়েছে। তার আগে আমরা মাছের বাজারে ছিলাম, অন্যান্য সময়ের মতন এখনো মাছের দাম কিন্তু চড়াই রয়ে গেছে। ভোক্তারা যেটি বলছেন, মাছের বাজারে সবকিছু মাছ না বরঞ্চ আলুর টাকার কথা বলছেন। তারা যেটি বলছেন যে অন্যান্য সবজির দাম তখন চড়া, ডিমের দাম কিছুটা কমেছে, তবে মাছ বাজারে এসে সেই চড়া দামই তাদেরকে মাছ কিনতে হচ্ছে। যেখানে কিছুটা স্বস্তি পাওয়ার কথা, আসলে সেই কোনো ধরনের সবজির বাজার থেকেও তারা আসলে পাচ্ছেন না। তো সবজির বাজার যখন এই অবস্থা, তখন আমরা দেশের বিভিন্ন জায়গার খবর জানবো। এই মুহূর্তে যাব বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, জানবো সেখানকার বাজার দর এবং খবরাখবর। হাজারো বছরের বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে বগুড়ায় নবান্নের শুরুতে অর্থাৎ অগ্রহায়ণের প্রথম দিন কিন্তু বাজারে নতুন আলু উঠতে শুরু করে, এবং আমরা দেখেছি যে বগুড়ায় বাজারে যে নতুন আলু নবান্নের প্রথম দিন ছোট ছোট যে পাকড়ি আলুগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু কেজিতে 300 থেকে 400 টাকায় বিক্রি হয়েছে, এবং সেই আলুগুলো আজকে অগ্রহায়ণের 7 তারিখে কিন্তু বাজারে 170 থেকে 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলত যেমনটি বলছিলাম যে হাজারো বছরের যে বাঙালিয়ানা ঐতিহ্যের অংশ হিসাবে নবান্নের শুরুতে নতুন চাউলের ভাতের সঙ্গে কিন্তু সবজি দিয়ে আসলে প্রথম দিন খাবার দাবার হয়ে থাকে। এই কারণে কিন্তু নতুন আলু কিন্তু বাজারে উঠতে শুরু করে, এবং সেই আলুর দাম কিন্তু আকাশচুম্বী হয়ে থাকে। মূলত 300 বা 400 টাকা কেজি কথা নয়, এই যে আলুটি বিক্রি হয়ে থাকে ছোট ছোট পাকড়ি আলুগুলো, এই আলুগুলো কিন্তু যদি 1000 টাকাও কেজি হয়ে থাকে, যারা আসলে বাঙালিয়ানা ঐতিহ্যের অংশ হিসেবে এই প্রথম দিনে ভাতের সঙ্গে আসলে সেই আলুগুলো খেতে চান, তারা সেই দর দিয়েও কিনতে রাজি আছেন। তবে শুধুমাত্র এই যে পাকড়ি আলুর দাম চড়া বিষয়টি এমন নয়, বাজারে যে অন্যান্য আলুগুলো রয়েছে, পুরাতন আলু ও পাকড়ি বা হল্যান্ডার আলুগুলো, সেগুলো কিন্তু 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু হাগরাই আলু যেটি বগুড়াই শুধুমাত্র বগুড়াতেই পাওয়া যায়, বগুড়াতে উৎপাদন হয়ে থাকে, সেটি কিন্তু কেজিতে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলত যারা বিক্রেতা তারা দাবি করছেন মৌসুমের শেষ সময়ে আলুর যেই ঘাটতি রয়েছে কোল্ড স্টোরেজে, এর কারণেই কিন্তু আলুর দাম চড়া। এর পাশাপাশি নতুন যে পাকড়ি আলুটি আসলে বাজারে উঠেছে, এই আলুটি কিন্তু ডিসেম্বরের শেষে বা জানুয়ারির এই শুরুতে কিন্তু আলুর যেই সরবরাহ সেটি কিন্তু বাজারে বাড়বে, এর ফলে কিন্তু আলুর দাম আরও নিয়ন্ত্রণে চলে আসবে। এই ছিল আমার কাছে আলুর বাজার নিয়ে বগুড়া থেকে সর্বশেষ। আজকের বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আব্দুল আওয়াল, এবং তারও আগে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন ফরহাদুর রহমান। আমরা আরেকবার চলে যাব আমাদের আজকের অতিথির কাছে, জনাব নাজির হোসেন। আপনার কাছে এখন আমার প্রশ্ন, আমরা আসলে এই বাজার পরিস্থিতি জানতে যাওয়ার আগে আপনার সাথে যখন কথা বলছিলাম, তখন আসলে আমদানি পণ্যের বিষয়ে কথা হচ্ছিল। সেখানেও আমাদের দেশে একটা অস্থির অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাজারে, যেগুলো অবশ্য দেশেও উৎপাদিত হয়, যেমন এই যে আলুর কথা একটু আগে আমরা যে সরাসরি লাইভে দেখলাম, সেখানেও কিন্তু একটা অস্বস্তির আভাস আমরা পেলাম। ঊর্ধ্বমূল্য ঠিক আছে, কিন্তু তাই বলে নতুন আলু 200 টাকা পর্যন্ত কেজিতে উঠবে, এটা আসলে কতটুকু সহনীয়? এই পরিস্থিতিতে আসলে কি করণীয়? সবকিছুর যদি সংমিশ্রণে জানতে চাওয়া হয়, কি বলবেন? না, ওইটা হলো আসলে আমাদের দেশীয় যে
পণ্যগুলো উৎপাদিত পণ্য, বিশেষ করে কৃষি পণ্য, এক্ষেত্রে আমরা যেটা বারবার বলছি, এখানে আসলে মধ্যস্বত্বভোগীদের কারসাজিটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা মানে বিভিন্নভাবে এই কথাগুলো বারবার বলে আসছি। এখানে ধরেন আড়তদার, ফরিয়া, মানে কমিশন এজেন্ট, এরকম বিভিন্ন নামে মধ্যস্বত্বভোগীদের যে কারসাজি, এটা দীর্ঘদিন ধরে আমাদের দেশীয় যে পণ্যগুলি আছে, বিশেষ করে কৃষি পণ্য, তাদের এই কারসাজির কারণে ধরেন যে এলাকা থেকে মানে এই সবজিগুলো উৎপাদিত হয় 20 টাকায়, যদি ধরেন বগুড়ার বাজার হয়, ঢাকায় এসে এটা 100 টাকা হয়ে যাচ্ছে। তো এই যে ধরেন মধ্যস্বত্বভোগী যারা আসলে মানে প্রোডাকশনের সাথে জড়িত নয়, তারা শুধুমাত্র কমিশন এজেন্ট বা ধরেন আড়তদার বলে এখান থেকে বিশাল অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা এমনও দেখেছি কারণ বাজারে নামার সময় এটা 5 থেকে 7টা হাত বদল হয়ে যাচ্ছে। যখনই হাত বদল হয় তখনই কিন্তু আসলে পণ্যের দাম বাড়ে। হাত বদলের প্রক্রিয়াটা আসলে বন্ধ করা উচিত। আমরা বলছিলাম যে কৃষকের হাট করা যায় কিনা। জনাব নাজের হোসেন, আমি আরেকটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আপনি যখন বলছেন মধ্যস্বত্বভোগীদের কথা, তখন আপনাকে আরেকটা প্রশ্ন করতে হয়। সেটি হচ্ছে গিয়ে জেলা পর্যায়ে যে বাজার নিয়ন্ত্রণের জন্য যে টাস্ক ফোর্সগুলো গঠন করা হয়েছে, আপনারা কিন্তু সেগুলোরও সদস্য। তা আপনাদের পক্ষ থেকে এই মধ্যস্বত্বভোগীদের এই দৌরত্বটা কমিয়ে আনার জন্য বা লাগাম টানার জন্য তো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা, সে বিষয়ে আপনারা কি করেছেন? না, এটা আসলে আপনি অন্য একটা ভিন্ন প্রসঙ্গে গেছেন। সেটা হলো যে আসলে এই যে ধরেন টাস্ক ফোর্সের যে কারবার, এটা আসলে আমরা যেটা প্রথম দিক থেকে বলে আসছি, এটা যেভাবে সরকারের জেলা পর্যায়ে যে ধরনের উদ্যোগ নিয়ে কাজটা করা দরকার ছিল, আমাদের যে অবজারভেশন সেটা আসলে সেভাবে হয় নাই। জেলা প্রশাসন অন্য অনেকগুলি প্রায়োরিটির মধ্যে এটাকে লেস প্রায়োরিটি বলে আমার কাছে মনে হয়েছে। আমরা যেহেতু মানে 64টি জেলায় আমাদের প্রতিনিধিরা যুক্ত আছেন, ক্যাব সেখানে অন্যতম একজন মেম্বার হিসেবে কাজ করছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যতটুকু সময় দেওয়া দরকার অথবা জেলা প্রশাসকের যতটুকু মনোযোগ দেওয়া দরকার, সেটা কিন্তু আসলে হয় নাই। এটা যদি হতো তাহলে আমি যেরকম বললাম বগুড়ার বাজারে 20 টাকা যে আলু বা 20 টাকা যে সবজি, সেটা ঢাকায় এসে 100 টাকা হওয়ার কথা না। তাহলে ওখানেই যদি আমাদের ওই বগুড়ার যে টাস্ক ফোর্স, তারা যদি ওখানে উদ্যোগ নিয়ে থাকে, তাহলে মধ্যস্বত্বভোগীদের কারসাজি কিন্তু ওখানে বন্ধ করা যেত। আসলে এটার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এটা অফিস টাইমে এই কাজটা হবে না। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যায় অফিস টাইমে গিয়ে 10-15 মিনিটের জন্য বাজার তদারকি করে থাকেন, সেখানে অন্যান্য যারা কমিটির সদস্য তারা থাকেন। কিন্তু সবগুলি হলো যে ট্রেডিশনাল, আগে থেকে করে আসছে, যাইতে হবে যাওয়া, এরকম। এখানে আসলে একদম ইনোভেটিভ ওয়েতে এখানে একদম এক্সক্লুসিভলি মনিটরিংটা করা দরকার। এবং আমরা এই যে মনিটরিং এর বেলা আমরা যেটা বলছি সেটা হ্যাঁ, জনাব নাজির হোসেন, আপনি যখন বলছিলেন তখন আবারও আসলে আরেকটা প্রশ্ন এখানে উদ্ভব ঘটে। সেটি হচ্ছে যে আপনি যখন এটাকে বলছেন লেস ইম্পর্টেন্ট এবং বলছেন ম্যাজিস্ট্রেট থেকে সহকারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এরকম আসলে একটু লেস ইম্পর্টেন্ট ভাবে এই বিষয়টাকে দেখা, এটি করলে আসলেই কি বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে? যদি ছোট্ট করে একটু বলতেন, একেবারে শেষ পর্যায়ে আছি আমরা। না, ওইটা হচ্ছে আমরা আসলে সেটা খুবই মানে এটা আমরা খুবই আশাহত। আমরা বারবার বলে আসছিলাম সরকারের এই যে উপদেষ্টা পরিষদের একটা সুনির্দিষ্ট একটা নির্দেশনা থাকা উচিত। নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনে যেহেতু 18 কোটি মানুষের স্বার্থ জড়িত, এখানে সরকার আসলে কি করতে চায় সেটা একটা পরিষ্কার ঘোষণা যদি থাকতো। আপনি ধরুন অনেকগুলি সংস্কারের বিষয়ে তাদের পরিষ্কার ঘোষণা আছে, কিন্তু এই নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের বাজারের ব্যাপারে উপদেষ্টা পরিষদের মানে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা বা কি করতে চায় সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাই নাই। যে কারণে অ্যাজ এ বক্তা হিসেবে কিন্তু আমরা আসলে কিছুটা হতাশ। আমরা মনে করছিলাম যে সরকার যেরকম অন্যান্য বিষয়গুলি সংস্কারের চিন্তা করছে, এখানে নিত্যপণ্য বিজ্ঞাপনের বাজারটা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করবে। প্রয়োজনে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলে কি করা যায় সেই বিষয়ে তারা যদি পরিষ্কার ঘোষণা দিত, তাহলে হয়তো আমি যেরকম বলতেছি জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এটাকে আরও বেশি প্রায়োরিটি নাম্বার 1-এ দিত। আমরা মনে করি যে প্রায়োরিটি নাম্বার 1 হওয়া উচিত। কারণ হলো যে এখানে প্রতিটা মানুষ একদম বড় লোক থেকে ছোট করে মানে একদম রিক্সাওয়ালা পর্যন্ত সবাই কিন্তু এই নিত্য প্রয়োজনীয় বিজ্ঞাপনের বাজারে মানে কোনো ধরনের প্রবলেম হলে আমরা ক্ষতিগ্রস্ত হই। আমরা মনে করি এই সরকারের অনেকগুলি সংস্কারের মধ্যে, অনেকগুলি এজেন্ডার মধ্যে এটা নাম্বার 1 হওয়া উচিত। জনাব নাজির হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ অনলাইনে যুক্ত হয়েছিলেন ক্যাবের সহ সভাপতি জনাব নাজির হোসেন।